বাংলাদেশের মুকুটহীন রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠার পর জিয়া দেশ ও সমাজ উন্নয়নে মনোনিবেশ করেন। প্রথমেই তিনি সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুললেন। তিনি নতুন ডিভিশন গঠন করলেন। প্যারামিলিটারি যেমন পুলিশ, বিডিআর, আনসার ইত্যাদি বাহিনীকে শক্তিশালী করার জন্য তিনি এগুলোর সদস্য সংখ্যা বৃদ্ধি করলেন। শেখ মুজিবের আমলে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল মোট বাজেটের শতকরা 13 ভাগ, সেখানে জিয়ার আমলে তা প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। জিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শন ছিল গ্রাম উন্নয়ন, স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সবাইকে বিশেষ করে যুব সমাজকে জাতীয় উন্নয়নে শরিক করা। তার স্লোগান ছিল কাজ, কাজ আর কাজ, সবাইকে বেশি করে কাজ করতে হবে। উন্নয়নমূলক কাজের প্রতি তার আগ্রহ এবং এই স্লোগান ব্যাপক জনসমর্থন লাভ করে। তিনি নিজে ব্যক্তিগতভাবে খাল খনন, রাস্তা তৈরি ইত্যাদি কাজে নেমে পড়েন এবং অন্যদেরও এই কাজে জড়িত করেন। এসব কর্মসূচির কিছু কাজ হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কিছু কাজ হয় কাজের বিনিময়ে খাদ্য এই ভিত্তিতে। জিয়া অক্লান্তভাবে এসব কাজে অংশ নেন। কয়েকজন মন্ত্রী বলেন, ভোর 4টার সময়ও জিয়া তাদেরকে বঙ্গভবনে ডেকে পাঠাতেন। জিয়ার প্রচেষ্টায় এক নাটকীয় সুফল দেখা দেয়। ঢাকা শহর আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে ওঠেন। বিদেশি শৌখিন জিনিসে বাজার ভরে যেতে থাকে। সর্বত্র বেশ একটা উন্নয়নের ছোঁয়া লেগে যায়। কিন্তু ক্ষতিকর যে জিনিসটা তখন মাথাচাড়া দিয়ে ওঠে সেটি হচ্ছে দুর্নীতি। জিয়া রহমান দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করে তোলেন। তবে একথা অনস্বীকার্য যে জিয়া নিজে যে কোনো অর্থনৈতিক দুর্নীতি, স্বজনপ্রীতি ও লোভের ঊর্ধ্বে ছিলেন। এ সময় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ঢাকা শহরে বাড়ি থাকলেও জিয়ার তা ছিল না। একবার জিয়া নিজের বাসার আসবাবপত্র কেনার জন্য অফিস থেকে অগ্রিম টাকা নিয়ে পরে তা কিস্তিতে শোধ করেন। তিনি সিগারেট ও মদ পান করতেন না, তিনি জুয়া খেলতেন না, অন্য কোনো চারিত্রিক দোষও তার ছিল না। তবে তার চারপাশের লোকেদের দুর্নীতি ইত্যাদি দেখেও তিনি তা না দেখার ভান করতেন। এর পেছনে কারণ ছিল তিনি ভালো করেই জানতেন দুর্নীতিবাজ লোকদের মনোবল দুর্বল থাকে। এ কারণে এসব লোকেরা তাকে ভয়ও পেত। জিয়া সেটাই চাইতেন। সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রথমে আমরা বিশ্বাস করেছিলাম যে জিয়া সত্যিই দেশের জন্য কিছু করতে চান। আমরা এটাও বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশকে জিয়া প্রগতিশীল, সমাজতান্ত্রিক, জনকল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান। কিন্তু অচিরেই আমরা বুঝতে পারলাম যে এইসব জিয়ার স্লোগান মাত্র। সমাজ পরিবর্তনের খুব বেশি সদিচ্ছা তার নেই। তিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছেন মাত্র। খাল খনন কর্মসূচি নিয়েও জিয়া একটা চমৎকার নাটক সৃষ্টি করেন। 1979 সালের 1 নভেম্বর এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গ্রীষ্মকালীন সেচের সুবিধার্থে 900 মাইল নতুন খাল খনন ও পুরনো খাল খনন এবং 6 লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়। কথা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি চলবে। এই উদ্দেশ্যে প্রেসিডেন্ট নিজে এবং মন্ত্রীবর্গ ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা খাল খনন কর্মসূচিতে অংশ নেন। কিন্তু কার্যত দেখা যায় বিনা পরিশ্রমিকে কেউ কাজ করছে না। ফলে কাজের বিনিময়ে খাদ্য এবং অন্যান্য সূত্র থেকে এই কর্মসূচিতে অর্থের যোগান দেওয়া হয়। কিন্তু এই অর্থের একটা বড় অংশ চলে যায় তার বিএনপি কর্মীদের পকেটে। কর্মসূচিটি পরে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং এতে কোটি কোটি টাকা গচ্ছা যায়। জিয়ার আরেকটা কাজ অনেকের হাসির খোরাক হয়ে দাঁড়ায়। বিএনপির আদর্শ ও দর্শনের উপর তিনি মন্ত্রী ও দলীয় এমপিদের একটি লিখিত পরীক্ষা নেন। অন্য কেউ না হলেও জিয়া এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন। এই উদ্দেশ্যে জিয়া অনেকগুলো ক্লাসও নেন। 1981 সালের 12 এপ্রিল এই ধরনের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট 50 জন মন্ত্রী ও দলীয় নেতা অংশ নেন, কিন্তু পাশ করেন মাত্র 10 জন। অকৃতকার্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড, যেটা বাংলাদেশ একটি রক্তাক্ত দলিল, অ্যান্থনি মাসকারেনহাসের লেখা। এবং এই বইটাতে বাংলাদেশের 3টা রক্তাক্ত অভ্যুত্থানকে ঘিরে লেখা। প্রথম হচ্ছে শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় হচ্ছে মেজর খালেদ মোশাররফ, তৃতীয় হচ্ছে জেনারেল জিয়াউর রহমান। 3 জনই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 3 জনের উত্থান পতন, তাদের ভুল, তাদের ভালো, সব কিছুই এখানে উল্লেখ করা হয়েছে এবং এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে কিছু খারাপ দিকও থাকতে পারে, ভালো দিকও থাকতে পারে। যেহেতু খারাপ ভালো দুইটা মিলে ইতিহাস, আপনি ভালোটা নেবেন, খারাপটা নেবেন না, এতে করে ইতিহাস পূর্ণতা পায় না। সুতরাং ভালো খারাপ দুইটা মিলেই ইতিহাস।